আমি এবারে গৌরদাকে কিছু বলবো সংখ্যাটি নিয়ে, যদি দু এক কথা বলে। গৌরদা। সকলকে শুভেচ্ছা, শারদ শুভেচ্ছাও বটে, আর আজকে সান্ধ্যকালীন যে আসর সেই উপলক্ষেও শুভেচ্ছা। সকলকে ভালো থাকবেন। ইতিমধ্যে আমার কাছে অনেকগুলি শারদ সংখ্যা এসে গেছে, বেশ কিছু ভালো ভালো শারদ সংখ্যা এসে গেছে, এবং পাশাপাশি আছে আর কি, কাছেই রেখে দিয়েছি। সব তো একসঙ্গে পড়াও হয় না, কিন্তু মলাটটা দেখা হয়, মনটা ভালো হয়ে যায়। তো এই ফোন গল্পের আসরের মলাট, এবং শুধু মলাট নয়, গল্পের আসরে তো আসলে আমরা মলাটটা বাদ দিয়ে ভেতরটাও তো খুলে দেখি। দেখতে দেখতে এতগুলো শারদ সংখ্যার মধ্যে এই ফোন গল্পের আসর শারদ সংখ্যাটা হাতে নিলে এক অন্যরকম অনুভূতি হয়। এই অনুভূতিটা হচ্ছে শুধুমাত্র হাতে নিলেই, যে কোনো আর্টবোর্ড কোনো মানুষ যদি হাতে নেন, তাহলে এর কোয়ালিটি, এর ছাপা, এর কাগজ, এর লেআউট, এই সমস্তগুলো এমন একটা অদ্ভুত সৌন্দর্য আছে এর মধ্যে, যে মুগ্ধ না হয়ে পারা যায় না। আমি তো পড়া হয়নি, সম্পূর্ণ পড়া হয়নি, হয়তো একটি দুটি পড়েছি, কিন্তু পড়তে গিয়ে ওর পাতা উল্টেছি। পাতা উল্টে গিয়ে যেটা সবচেয়ে বড় জিনিস, চোখের খুব আরাম পড়তে। আর আমার ফুল কিন্তু সেই অর্থে আমার কিন্তু চোখে পড়েনি, আমার চোখে পড়েনি। এটা খুব বিরল, 222 না 25 পাতার বই, তাতে করে বানান ভুল, এরকম বাংলা ম্যাগাজিনে বানান ভুল বা প্রুফের ভুল অজস্র থাকে। এবং দগদগে দুর্গা বানান তো এই সময় তো খাড়া নিয়ে দুর্গা দাঁড়িয়ে থাকে আর কি। তো এখানে আমি অন্তত সেই ভুলটা অত দেখিনি, আর চোখে পড়েনি। আমার বেশ ভালো লেগেছে। দুটো একটা লেখা যেমন পড়ছি, যেমন হঠাৎ আমার ছোট একটা লেখা আমি পড়লাম, আমার খুব পরিচিত একজন অর্ধেন্দ্রশেখর সান্যাল, একদম অনামী, তিনি লেখেন না প্রায় ধরতে গেলে। তিনি একটি গল্প লিখেছেন, আমি সকলকে বলবো, আসলে সকলের পক্ষেও পড়া হয়তো সম্ভব হয় না, কিন্তু তিনি সন্ত্রাস নামে একটি গল্প লিখেছেন, মাথা খারাপ করে দেওয়ার মতো গল্প। গোপনে বাংলা ছাড়ান, এটা আপনার দেওয়ালে দেখেছি, এবং বিভিন্ন জায়গায় দেয়ালে দেখেছি, গোপনে বাংলা ছাড়ান। তো এইটা নিয়ে যে ওভাবে একটা গল্প হতে পারে, এবং সেটা যে এত তীব্র একটা ক্লেশ থাকতে পারে গল্পটার মধ্যে, এর গল্পটা একটু পড়ে দেখবেন। এই 150, 200 কি 250 শব্দের গল্প, আমার খুব ভালো লেগেছে। নিশ্চয়ই এর মধ্যে আরো অজস্র ভালো ভালো গল্প আছে, লেখা আছে, আমার পড়া হয়নি, পড়ে নেবো এর মধ্যে। আমি যে এত পরিশ্রম করেছেন এই এই লেখা, এই শারদীয় সংখ্যাটার পেছনে প্রচন্ড পরিশ্রম, একটু আধটু তো আমরা করি, ছাপাই, তাতে এইটুকু করতে গিয়ে যে পরিশ্রমটুকু হয়েছে, আমি অকল্পনীয় পরিশ্রম। আর একটা জিনিস বলার হচ্ছে, আমি এই মলারটা আমার পত্রিকায়, শারদীয়া পত্রিকায়, এবারে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, শারদীয়া পত্রিকায় দুর্গার ছবি সব জায়গাতেই প্রায় আছে, এবং বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দুর্গা আছে। তো এখানেও আমি দুর্গা একটা এঁকেছেন, এবং সেই দুর্গাটাই দুটি হাত নয়, একটি হাত দেখতে পাই আমি। সৌমিত্রী এঁকেছেন, চমৎকার আঁকা। কিন্তু আমি তো একটু বোকা মানুষ, আমি একটু খুঁজলে বেশ ভালো লাগে, মানেটা পেলে পড়ে। এর মানেটা আমি উদ্ধার করতে ঠিক পারিনি। ওই একটি হাত কেন, আর একটি হাত কোথায় গেল, ইত্যাদি। এবং একটি মৃত এখানে পশু রয়েছে, তার গলা কাটা, এই মানেটা কিন্তু আমি উদ্ধার করতে পারিনি। আমি একটু মুগ্ধ হয়েছি, কিন্তু মানেটা কিছুতে আমি উদ্ধার করতে পারছি না। আজকে যদি শিল্পী একটু বলেন, এটা আমার জানার জন্য ভালো লাগবে। আমি এইটুকু, আর সবাই বলবেন এইটুকু বলছি। দেখো তো আমার কাছে দিয়ে দাও, আমি এতে আছি, মিটিং এ আছি। দেখো ওখানে মিটিং আছে, মিটিং হচ্ছে। সুভাষিস বাবু কাইন্ডলি একটু মিউট করে দেবেন। হ্যাঁ, অরিন্দম গোস্বামী আছেন? হ্যাঁ দাদা আছি। কিছু বলবেন কি?
হ্যাঁ, হ্যাঁ আমার কাছে আহ, এটা বেশ কয়েকদিন আগেই এটা আমি পেয়ে গেছি হাতে, এবং আমি কয়েকজন সহলেখকের গুলো সংগ্রহ করে এনেছিলাম যাতে তারা তাড়াতাড়ি করে পেয়ে যান। আমি ইতিমধ্যে কয়েকটি আহ, গল্পও পড়েছি। আহ, আমি ছোট গল্পটাই বেশি পড়েছি, মানে ছোট গল্প 5-6টা পড়েছি। কারোর নাম আমি বলবো না ইচ্ছে করে, সবাই আমার বন্ধু প্রতিম। আহ, কিন্তু কয়েকটা গল্প আমার খুব ভালো লেগেছে। আমি এখনো অনুগল্পগুলো পড়ে উঠতে পারিনি। ছোট গল্প কয়েকটা পড়েছি, আহ, অত্যন্ত ভালো। আর আহ, যে আহ, মুদ্রণ এবং বাধাই এবং যে দৃষ্টিনন্দন বিষয়টার কথা গৌরদা বলছিলেন, সেটা আপনারা যারা হাতে পেয়েছেন তারা সবাই নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং এতদিন ধরে তো আমরা আহ, ভাবছিলাম যে কবে আমরা এটার হাতে পাবো। অ্যাকচুয়ালি যখন হাতে পেলাম তখন আশেপাশের এতগুলো পত্রিকা একসঙ্গে হাতের কাছে চলে এলো যে আহ, সবার প্রতি সমান মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু অবশ্যই পড়বো, পুরোটাই পড়বো। এবং আহ, আহ, নিঃসন্দেহে আমার খুবই ভালো লাগবে, অন্যান্য বার যেমন ভালো লাগে আর কি। যখন আমার খুব মনে পড়ে যাচ্ছে যখন এটা কোভিডের সময় অনলাইনে বেরোতো, তখন একবার তপন বাবু আহ, এটা একটা মিটিং এ আলোচনা করেছিলেন যে এটা যদি মুদ্রিত করা যায় কি না এ বিষয়ে। তো সেই সময় আমরা যারা খুব করে সওয়াল করেছিলাম, আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেইবারেই করা যায়নি, যদিও তার পরের বছর, পরের বার থেকে সেটা করা সম্ভব হয়েছে। এবং এই সম্ভব হয়েছে না দেখে একটা আলাদা তৃপ্তি আছে। কারণ এটা যে ছাপিয়ে একটা বই হিসাবে বেরোলো, এবং এত যে আরো পাঠকের কাছে পৌঁছচ্ছে, এত যে এর কি বলবো, যে মূল্য পাচ্ছে, এত যে মানুষজন এটা পড়ে সমৃদ্ধ হচ্ছেন, এ সম্পর্কে সাধুবাদ জানাচ্ছেন, এ সম্পর্কে কোথায় যেন একটা জড়িয়ে আছি। এবং সেই জড়িয়ে থাকাটা একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত তৃপ্তির জন্ম দেয়। এবং অবশ্যই তপনদা সেই তৃপ্তির ভগীরথ আমাদের কাছে। এবং অনেক অভিনন্দন তপনদা, সুভাষিস দা, সময়েত্রী, আরো যারা যারা এর সঙ্গে অনেক বেশি সময় দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এইটুকু। প্রগতি মাইতি আছেন, কিছু বলবেন কি? প্রগতি মাইতি। হ্যাঁ, মানে আপনি শুরুতেই বলেছিলেন যে মানে অফলাইন উদ্বোধন করার আর কি, এটা কোনো দরকার নেই। আপনি অনলাইনে এখনো পর্যন্ত প্রায় 50 জন এখানে বিষয়টা দেখছেন, এটা কম জনপ্রিয়তা নয় আর কি। হ্যাঁ, আর ফোন গল্পের আসর তো আগে তো এইরকম ছিল না। আগে একেবারে ফোনে মানে শুধু ভয়েসটা শোনা যেত। পরবর্তীকালে এটা এইভাবে এসছে, ভিডিওতে এসছে আর কি। তো মানে ফোন গল্পের আসলে জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে সেটা সহজেই বোঝা যায়। আর আমিও সবগুলো লেখা এখনো পড়ে উঠতে পারিনি, প্রচুর পুজো সংখ্যা আসছে। তারপরে নিজের পত্রিকা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। গত পরশুদিন উদ্বোধন হলো। অবশ্যই পড়বো, পরে মতামত নিশ্চয়ই জানাবো। এমনি আমার অত্যন্ত ভালো লেগেছে, ছাপা থেকে শুরু করে কাগজের মান, মানে সবকিছুই খুব সুন্দর হয়েছে আর কি। মানে আমি বুঝতে পারছি তপনদা, মানে আমি আমার নিজের সম্পাদনার অভিজ্ঞতা থেকে বলছি, তপনদার উপর দিয়ে কত চাপ গেছে গত কয়েক মাসে। ধন্যবাদ সবাইকে, এবং তপনদাকে আলাদা করে ধন্যবাদ। ধন্যবাদ প্রগতি মাইতি। আর কেউ কিছু বলবেন? যদি কেউ কিছু না বলেন, আমি দুজনের কাছে যাব, যে দুজন না হলে এই এইভাবে মুদ্রণ সংখ্যা করা যেত না। আমি তপনদা, হ্যাঁ হ্যাঁ, বলো তপনদা, বলো বলো। আমি দু একটা কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই বলো। সেটা হচ্ছে ফোন গল্পের আসরের এই যে সংখ্যাগুলো হচ্ছে না, এটা একটা হিসেবের জন্য, মানে কততম বর্ষ এবং কততম সংখ্যা, এটা না একটু খুব প্রয়োজন। মানে ধরুন পরবর্তীকালে কেউ যদি গবেষণা করতে চায়, এবং এটা খুব জরুরি, মানে পত্রিকার ক্ষেত্রে যদি পরের বার থেকে এটা করেন খুব ভালো হয়। ধরুন তৃতীয় বর্ষ শারদ সংখ্যা, বা চতুর্থ বর্ষ নববর্ষ সংখ্যা, এই মানে কত বছর ধরে চলছে, এরও একটা কিন্তু
হিসেব রাখা দরকার, এটা একটু ভেবে দেখতে পারেন। এটা কিন্তু পত্রিকায় নেই, এটা আমার একটা জরুরি বলার কথা মনে হলো, এখানে না বললে আমি আপনাকে ফোনে হয়তো পরে বলতাম। আর প্রচ্ছদ চমৎকার হয়েছে, এবার তো অনেক শারদ সংখ্যায় লিখেছি বা শারদ সংখ্যায় এসছে, কিন্তু অসাধারণ প্রচ্ছদ, অভিনব প্রচ্ছদ। আর খুব বেশি পড়িনি, পাঠকের প্রতিক্রিয়াগুলো পড়ে ফেলেছি, সেগুলো এবার একটা মজার ব্যাপার হচ্ছে কারো নাম নেই, কারা কার মানে করেছে এটাও একটা ব্যাপার, কিন্তু যারা পত্রিকা পেয়েছেন তারা দেখেছেন যে একটা চমকপ্রদ ব্যাপার, অনেকগুলো পাঠ প্রতিক্রিয়া আছে কিন্তু কারা সেটা করেছে সেটা কিন্তু ধরা যাবে না, এটা একটা ভালো দিক। আর গৌরদার ছোট গল্পটা পড়েছি, মধু বলে একটা ক্যারেক্টার চরিত্র আর কি, মধু এখনো আছে, ভীষণ ভালো গল্প, সবাই পড়বেন, বুঝতে পারবেন, ভালো লেগেছে। অনুগল্প কয়েকটা পড়েছি, নাম বলছি না। ভ্রমণ কাহিনীর এক আশ্চর্য পত্রিকা হয়ে দাঁড়াচ্ছে ফোন গল্পের আসর। গতবারও যেমন চমৎকার সব ভ্রমণ কাহিনীগুলো ছিল, আমি ভ্রমণ কাহিনীগুলো সবকটাই প্রায় পড়েছি, বোধহয় একটা পড়া হয়নি শেষের ভ্রমণ কাহিনীটা, আমার খুব ভাল লেগেছে। এবং ফোন গল্পের আসরের এই পত্রিকা দিন দিন একটা দারুণ মানে উন্নতির জায়গায়, মানে দারুণ একটা জায়গায় পৌঁছিয়ে আছে। শুধুমাত্র মানে পত্রিকা তো না, সাহিত্যবোধের জায়গা থেকেও, রুচির জায়গা থেকেও, গুণমানের দিক থেকে মানে প্রসাদগত মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবেই চলুক। ফোন গল্পের আসরের তপনদাকে অনেক শুভেচ্ছা এবং শারদিয়ার ভালোবাসা, এই আর কি, সকলকেই তাই, এইটুকুই। অনেক ধন্যবাদ অমিতাভ, খুব সুন্দর বলেছো। শুভাশিস ঘোষ, আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? শুভাশিস ঘোষ। হ্যাঁ, আমি অল্প দু একটি কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, বলুন বলুন। পত্রিকা পেয়েই আমি, যদিও পত্রিকা পাওয়ার সঙ্গে ওই সময় একের পর এক অন্যান্য পত্রিকাও হাতে চলে এসেছিল, কিন্তু এই পত্রিকা পাওয়ার পর সূচি দেখে আমার সব থেকে বেশি মনোযোগ আকর্ষণ করেছিল প্রবন্ধর বিষয়টা। যারা বললেন তারা কেউ উল্লেখ করলেন না, হয়তো ভালো করে দেখেননি। আমার মনে হয়েছে যে প্রবন্ধের বিভাগটায় এই পত্রিকায় এবারের সংখ্যায় সব থেকে বড় সম্পদ। এবং আমার যেহেতু চোখ আটকে গিয়েছিল, মোট 6টি প্রবন্ধ রেখেছেন। তার মধ্যে এতটুকু বাড়িয়ে বলছি না, প্রথম দিন আমি এটা খুলে আর কি, প্যাকেট খুলে একটু উল্টে পাল্টে দেখে নিয়ে এক নিঃশ্বাসে একসাথে মানে এক সিটিং এ বসে আমি প্রথম 4টি প্রবন্ধ কিন্তু পড়ে ফেলেছিলাম। এবং আমার মনে হয়েছে যারা গল্প চর্চার সাথে যুক্ত আছেন, আমরা যারা এই ফোন গল্পের আসরের সদস্য বা এর বাইরেও অজস্র মানুষ, অজস্র সাহিত্যকর্মী, অক্ষরকর্মী যারা আছেন, তাদের কাছে এই সংখ্যাটা, বিশেষ করে এই প্রবন্ধের জন্য, এটা একটা সংরক্ষণযোগ্য সংখ্যা বলেই আমার মনে হয়েছে। ছোট গল্প আমি অনেক মানে, যেহেতু ওই প্রবন্ধের বিভাগে চোখটা আটকে গিয়েছিল, ফলে পত্রিকা পেয়ে অন্যান্য পত্রিকাগুলো ছেড়েও পরের দিন আমি অনেকগুলো ছোট গল্প পড়ে ফেলেছি। খুব সম্ভবত গোটা 4 বাদ দিয়ে পড়া হয়নি, বাকি সব কটা পড়েছি। অত্যন্ত ভালো বিভাগ আর কি, মানে যারা লিখেছেন, পত্রিকা সমৃদ্ধ হয়েছে। অনুগল্প অনেকগুলো পড়ে ফেলতে পেরেছি, কিন্তু ভ্রমণ আর অনুবাদ গল্প যদিও সবাই বলছেন, কিন্তু আমার এখনো পড়ার সময় হয়নি, সুযোগ হয়নি। আশা করছি পড়ে ফেলবো আর কি এই পুজোর ছুটিতে। আর যে বিষয়টা সবাই উল্লেখ করে গেছেন সেটা আমি আরো একবার বলবো, সাধারণত পত্রিকার ক্ষেত্রে, বিশেষ করে অবাণিজ্যিক পত্রিকার লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা, ত্রুটিটা থেকে যায়, ওই যে ছাপাখানায় একটা ভূত আছে না, যে ভূতটা জন্ম হয়েছিল যেদিন ছাপাখানার আবিষ্কার হয়েছিল, কম বেশি বাণিজ্যিক পত্রিকার ঘাড়েও সেই ভূতটা ভর করে। তা এবারে দেখে মনে হলো খুব একটা সেই ভূতের ভর ফোন গল্পের আসরে করেনি। যদিও একটা দুটো করে থাকে, সে একেবারেই মানে নয় আর কি, গ্রাহ্য নয়। অসাধারণ মুদ্রণ, বাকি সবটা ঠিকঠাক আছে। ফলে আমি বলবো অন্যান্য যারা বললেন বা আছেন, প্রবন্ধের বিভাগটা অসাধারণ হয়েছে। সবাই প্রবন্ধের বিভাগে কোনো প্রবন্ধই ছেড়ে যাবেন না, এইটুকু অনুরোধ। বাকিটা এরপর আমাদের অনুষ্ঠানে থাকবে। নমস্কার, এইটুকু। অনেক ধন্যবাদ শুভাশিস ঘোষ, দারুণ বললেন, বিস্তারিত বললেন। তো আমি এবারে আমাদের যে দুজনের কথা বলছিলাম, সেই দুজন না হলে এই মুদ্রণ কিছুতেই করা যায় না। এক হচ্ছে সৌমিত্রী চ্যাটার্জি আর শুভাশিস মুন্সি। সৌমিত্রী চ্যাটার্জি প্রচ্ছদ করেছেন
আর শুভাশিস মুন্সি ডিজাইন করেছেন। আমি প্রথম সময়িত্রীকে একটু বলবো কিছু বলতে। সময়িত্রী চ্যাটার্জি, সময়িত্রী। না, আমার তো কিছু বলার নেই, বই হয়েছে, ভালোই লাগছে, পড়বো, আমার পড়া হয়নি, পড়বো, পড়ে আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। তুমি একটা জিনিস আমাকে একটু বলো সময়িত্রী, হুম, যে হুম। গৌরদার যে একটা প্রশ্ন ছিল যে ওই একটা হাত নাকি ওই প্রচ্ছদের ব্যাপারে, সে ব্যাপারে কিছু আলোকপাত করতে পারবে কি? না, ওনার প্রশ্নটা কি ছিল, উনি বুঝতে পারেননি কেন একটা হাত? হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল গৌরদার। গৌরদা আছেন এখানে, তো গৌরদা সেইটা বলেছিলেন যে যদি একটু আহ, বলতে পারো আর কি, বা বলার মতন যদি কিছু থাকে। এখন কথা হচ্ছে যে ছবি তো বোঝার বা অনুভবের বস্তু, ঠিক। মানে অন্তর থেকে অনুভবের বস্তু। হুম। ছবিতে দুইয়ে দুইয়ে চার হয় না, হুম। শিশুদের ক্ষেত্রে হয়, কিন্তু বড়দের ক্ষেত্রে দুইয়ে দুইয়ে চার ওইভাবে ব্যাখ্যা তো করা যায় না। হুম। আর যিনি ছবি আঁকছেন, ছবি অনেকটাই তার অন্তরের ভাবনা। এখন সেই ভাবনাটারও মানে আহ, কোনো একটা সরল রেখায় তো শিল্পীর ভাবনা চলে বলে আমার মনে হয় না। তো কখনো একরকম, কখনো অন্যরকম। তো আমার এইটা ভাবনা হয়েছে, এবং ছবিটাতে একটা এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে ছবিটায় দেখা যাচ্ছে একটা হাত, কিন্তু ছবিটা যদি দূর থেকে দেখা যায় তাহলে কিন্তু দুর্গার একটা বাঁ হাত আছে বলে মনে হয়। ভালো করে একটু দেখলে দেখবেন দুর্গার যেন মনে হচ্ছে যে একটা বাঁ হাত হয়তো আছে, কিন্তু সেটা নেই। এখন সেক্ষেত্রে দুর্গার তো তাহলে 10 হাত দিতে হয়। এখন যেহেতু ছবিটার ওরকম সরল রৈখিক ব্যাখ্যা হয় না, তো কাজেই কেন 10টা হাত নয় আমি তো সেটা বলতে পারবো না। ছবি অনুভবের বস্তু, অনুভব করলেই আমার মনে হয় সেখানেই এক একজনের কাছে ছবি হয়তো এক এক রকম ভাবে ধরা দেবে। তো সেটাই শিল্প, সেটাই ছবি, এটুকুই বলা। অনেক ধন্যবাদ সময়িত্রী। আমি এবারে শুভাশিসের কাছে যাব। শুভাশিস মুন্সি, যিনি এই পুরো ব্যাপারটা ডিজাইন করেছেন। আমি তো শুধু দেখে ঠেকে দিয়েছি, তারপর পুরো ডিজাইনিংটা করেছে কিন্তু শুভাশিস। শুভাশিস যদি কিছু বলেন। হ্যাঁ, আমারও সময়িত্রীর মতো তেমন কিছু বলার নেই। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস বলি, ভেতরে যে ইলাস্ট্রেশনগুলো বা মোটিভ গল্পের মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন, সেগুলো সমস্ত সময়িত্রী করে দিয়েছে। আমার কাজ শুধু কম্পোজ করা এবং যাতে লুক অ্যান্ড ফিলটা ভালো আসে এবং ঠিক ঠিক সাইজে করে দেয়া, যাতে প্রিন্টারের কোনো অসুবিধা না হয়, এবং সব মিলিয়ে স্যারের সাথে বসে বসে সব কারেকশনগুলোকে ক্যারি আউট করা যাতে কোনো ভুল না থাকে, সেই সবগুলো আমাদের করে আলটিমেটলি যাতে বইটা সুন্দর এবং ঠিক ঠিক এবং যতটা সম্ভব নির্ভুল করা যায় সেটার চেষ্টা করা হয়েছে, এবং আশা করি সেটাতে কিছুটা হলেও আমরা ধীরে ধীরে সাকসেসফুল হচ্ছি। এর আগে যদি কিছু ভুল থেকে থাকে, এবার চেষ্টা করা হয়েছে যাতে আরও একদম একটিও ভুল খুঁজে না পাওয়া যায়। কিন্তু বইয়ের ক্ষেত্রে খুব বলা মুশকিল, মানে একটি বই একদম নির্ভুল খুঁজে পাওয়া খুব খুব ডিফিকাল্ট। যদি এটা হয়ে থাকে তাহলে এর মতো ভালো অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না। ব্যাস এইটুকুই আমার বলা। ধন্যবাদ শুভাশিস। আমি এই প্রসঙ্গে বলি, এই এই প্রুফটা দেখা হয়েছে, আমি আর শুভাশিস এবং আমি মিলিয়ে, সব মিলিয়ে প্রায় 7 বার, 7 টাইমস। মানে খুব, মানে পিডিএফটা তৈরি করার পরে তারপরে আবার 4 বার বসতে হয়েছে অনলাইনে শুভাশিসের সঙ্গে। তো এতটা করেও ভুল থাকবেই, কিছু না কিছু ভুল থাকবেই। তো নজরে পড়লো না। তো আপনারা যদি কিছু কোথাও কিছু খুঁজে পান নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি তাহলে পরবর্তীকালে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করবো, আরেকটু মন দিয়ে আর কি। তো আর কেউ কিছু যদি বলেন, বলতে পারেন কোনো পত্রিকার কোনো দিক থেকে কোনো বিষয়ে,
না হলে আমরা অন্য একটা ছোট্ট এই প্রসঙ্গে অনুষ্ঠান আছে, 6টা গল্প পাঠ হবে এবং খুব সংক্ষিপ্ত গল্প পাঠ। তো আমরা তাহলে সেই পর্বে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা এবারে পরের পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ গল্প পাঠ। গল্প পাঠে আজকে আছেন 6 জন আছেন। এই 6 জনের মধ্যে আছেন গৌর বৈরাগী, নীলাঞ্জন চট্টোপাধ্যায়, জয়তী রায়, প্রগতি মাইতি, অরিন্দম গোস্বামী, শুভশ্রী সাহা। আমাদের আজকের এই অনুষ্ঠানটা মূলত আনুষ্ঠানিক প্রকাশ এই ফোন গল্পের শারদ সংখ্যা। তো গল্পের as such আজকে কোনো আলোচনা থাকছে না, আমরা শুধুমাত্র গল্পটা শুনবো এবং শুনে আমরা মনের ভেতরে নেব এবং আমরা অনুষ্ঠানে সেই আলোচনাটা রাখছি না। আমরা প্রথম গল্প পাঠ যাব নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের গল্প। কিন্তু নীলাঞ্জন চট্টোপাধ্যায় আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে ওনার হঠাৎ একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পড়ে যাওয়াতে উনি আসতে পারছেন না, ফলে ওর গল্পটা পড়ে দেবেন সুজাতা কর। আমি সুজাতা কর করব গল্পটা পড়ে দেওয়ার জন্য। সুজাতা কর। নমস্কার। গল্পের নাম একজোড়া কাবলি জুতো। এখন গভীর রাত, বিছানায় শুয়ে থেকে আমার ঘুম আসছে না। পাশে মলি কিন্তু বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কেন ঘুম আসছে না আমার? তেমন কোনো দুশ্চিন্তাও তো নেই। অনেকদিন আগে কেনা একটা ছোট ফ্ল্যাটে আমরা থাকি। আমি পেনশনভোগী। আমাদের মেধাবী ছেলে হায়দ্রাবাদে চাকরি করে। ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না। নির্জন রাস্তায় মাঝে মাঝে কুকুরের ডাক কানে আসছে। দেওয়াল ঘড়িতে এগিয়ে চলেছে সময়, টিক 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 টিক। কি ভায়া, এক চাল দাবা হয়ে যাবে নাকি? চমকে উঠলাম। এ কার গলা? মানসের। বছর 35 আগের প্রিয় বন্ধু মানস কুমার দত্ত। তখনও আমি চাকরি পাইনি। বন্ধুরা মিলে কবিতা লিখতাম খুব। সবাই কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে চাকরির চেষ্টা করছি। মানস খুবই ভালো কবিতা লিখত। নানা ছোট কাগজে তার কবিতা প্রকাশিত হতো। বেশ নাম হয়েছিল তার। কিন্তু শুধুই সে কবিতা নিয়ে থাকতো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো না, চাকরির চেষ্টাও করতো না। আর তার দাবার নেশা ছিল খুব। আমার বাড়িতে প্রায় আসতো দাবা খেলতে। আমাকে কিস্তিমাত করায় তার খুব আনন্দ ছিল। কিন্তু যেদিন পর পর খেলায় হেরে যেত, মলিন মুখে বাড়ি ফিরত। চাকরির পরীক্ষা দিতে দিতে একটা মাঝারি ধরনের চাকরি পেলাম, বদলির চাকরি। প্রথম পোস্টিংই হলো পুরুলিয়ায়। তখনও পুরুলিয়া এক্সপ্রেস চালু হয়নি। মনে আছে, চাকরিতে জয়েন করতে প্রথম যেদিন আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেনে পুরুলিয়া যাচ্ছি, বন্ধুদের মধ্যে মানুষই এসেছিল আমাকে সি অফ করতে। পুরুলিয়ায় চাকরি করতে করতেই একদিন এক বন্ধু জানিয়েছিল মানুষ নাকি হঠাৎই নিরুদ্দেশ। কোথায় গেল সে? তার বাবা, মা ও আত্মীয় স্বজনেরা পুলিশের সাহায্য নিয়ে কত রকম খোঁজ যে করেছিলেন, কিন্তু মানুষের কোনো সন্ধান পাননি। বছরের পর বছর কেটে গেল, মানুষ আর ফিরে এলো না। কোথায় হারিয়ে গেল সে? আমার শুধুই মনে হতো মানুষ বোধহয় সাধু হয়ে গেছে।
দুর্গম হিমালয়ের কোনো নির্জন গুহায় ধ্যান করে ঈশ্বরের। তারপর কবে যেন মানুষকেও আমি ভুলে গিয়েছিলাম। আজ হঠাৎ মানুষ আমার মনের গভীরে কথা বলে উঠল। তারপর কখন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন খুব ভোরে ডোরবেল বাজলো। ঘুম ভেঙে গেল আমার। এত ভোরে কে? দরজা খুললাম, কাউকে দেখতে পেলাম না। বাইরে দেখলাম পড়ে আছে কোনো পাখির একটা পালক। তার ঠিক পাশেই একজোড়া কাবলি জুতো, নতুন নয়, বেশ পুরনো। জুতো জোড়ার দিকে ভালোভাবে তাকালাম। এরকম স্টাইলের জুতো আজকাল কেউ আর পরে না বোধহয়। আমাদের যৌবনে এরকম কাবলি ব্যবহারের চল ছিল। হঠাৎ মনে পড়ল বছর 35 আগে হুবহু এই কাবলি পায়ে মানুষ আমাকে স্টেশনে সি অফ করতে এসেছিল। নমস্কার, এখানেই শেষ। ধন্যবাদ সুজাতা কর। এরপরে গল্প পাঠে আছেন জয়তী রায়। জয়তী রায় আজকে প্রথম আমাদের এখানে গল্প পড়বেন, ফলে ওনার সংক্ষিপ্ত একটা পরিচিতি আমাকে পাঠিয়েছেন, সেটা আমি একটু এখানে পড়ে দিচ্ছি। সবাই চেনে আসলে, তবুও একটা পরিচিতি আছে, সেটা দরকার। বাড়ি কলকাতা, আদতে ভ্রামণিক, কাজের ফাঁকে পথে নামেন, মানেন না সীমান্তের নিষেধ, পৃথিবী ভাগের কাঁটা তার, ঘুরে বেড়ানো এক দেশ থেকে অন্য দেশ, কখনো থাইল্যান্ড, কখনো আমেরিকা, কখনো ইংল্যান্ড। মূলত কাজ করেন মানুষের মন নিয়ে, মানুষের মানসিক বিপর্যয়ে মনস্তাত্ত্বিক পরামর্শ দিয়ে সাহায্য করেন। নেশা সাহিত্য, লেখেন ছোট গল্প, পৌরাণিক চরিত্র এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে রচনা, প্রবন্ধ। পত্রভারতী থেকে প্রকাশিত বই 6 নারী, যুগান্তকারী, 7 পুরুষ, ঠিকই আছে, 7 পুরুষ সত্যবতী, ছেড়ে দিন ওটা, সত্যবতী। তো এবার আমি জয়তী রায়কে অনুরোধ করব একটা গল্প পাঠের জন্য। জয়তী রায়। নমস্কার, সবাইকে জানাই আমার সব গুণীজনকে আমার শ্রদ্ধা। মানে আমি সবাইকে এখানে সবার কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আমি সবার কাছ থেকেই অনেক কিছু শিখেছি। যারা এখানে আছেন তারা হয়তো জানেন না, কিন্তু আমি সঙ্গ করে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং শিখছি প্রতিদিন। তো আমি প্রথমে বলেছিলাম একটা পৌরাণিক গল্প পড়বো, পরে দেখলাম ওটা খুব একটা ভালো লাগছে না আমার নিজের, যদিও তপন বাবু বলেছিলেন পড়তে, কিন্তু আমার মনে হলো থাক। তো আমি এটা খুব ছোট্ট একটা, অনু কিনা জানি না, সেটা অমিতাভ বা বাকি গুণীজনেরা বলতে পারবে, আমি জাস্ট পড়ছি। এটা পুরোনো গল্প, নাম হচ্ছে চেয়ার। আজ রিটায়ার করলেন অনিমেষ বাবু। এতদিনের অফিস, সহকর্মী, কাজ আর নিজের প্রিয় চেয়ার, সবকিছুর জন্য মন খচখচ করলেও সুনন্দার কথা ভেবে শান্তি পাচ্ছিলেন। সুনন্দা তার স্ত্রী। বেচারা রোজ অনুযোগ, রোজ অভিমান, সময় দিতে পারেন না, একলা থাকে। যাক, আজ থেকে তার সবটুকু সময় সুনন্দা। যা চাও, যেভাবে খুশি চাও, অনিমেষ তোমার। নতুন প্রেমিকের মতো টকবগে মন, হাতে ফুল মিষ্টি উপহার নিয়ে বাড়ি ফিরলেন অনিমেষ বাবু। আগামীকাল থেকে শুরু হবে নতুন জীবন। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট শুরু হয়েছে। মাঠে তুমুল উত্তেজনা, ঘরে টিভির সামনেও তুমুল উত্তেজনা। গরম চায়ের কাপ হাতে চেয়ারে দোল খেতে খেতে টিভিতে ক্রিকেট দেখছেন অনিমেষ। বাহ, চেয়ার খান বেড়ে হয়েছে, কি সুন্দর দোল খায়। রয়েছে তো কবে থেকে, খেয়াল করেননি এতদিন। অফিসের ঝামেলা সামলে কি আর চেয়ারে বসে দোল খেতে পারে কেউ? শ্বাস ফেলে চায়ের কাপে আরামে দীর্ঘ চুমুক দিলেন। পাশে এসে দাঁড়িয়েছে সুনন্দা। খড়খড় গলায় প্রশ্ন করে, আর কতক্ষণ তোমার ক্রিকেট?
কেন গো, বসো না, তুমিও বসো। কোথায় বসবো? আর ওছাই ক্রিকেট আমি কি দেখবো? আরে ওই তো মোড়াটা নিয়ে বসো না, একটু ক্রিকেটও তো দেখো। আমি মোড়ায় বসবো, আমি মোড়ায় বসবো, আর তুমি তুমি ওই চেয়ারে বসে দোল খাবে। হিসিস করে উঠলো সুনন্দা। রিটায়ার করে বাড়ি বসার পর থেকে দখল করে আছো আমার চেয়ার। ওইখানে বসে সিরিয়াল গুলো দেখতাম, আর এখন আমি মোড়ায় বসবো? তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল সুনন্দা। নির্বাক অনিমেষ বাবু বসে রইলেন কাটায় ভরা চেয়ারের উপর। নমস্কার। ধন্যবাদ জয়তী রায়। এর পরের গল্প পড়বেন প্রগতি মাইতি। প্রগতি মাইতিকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। আমার অনুগল্পের নাম অনশন। শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। অনশন। রনিতা দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্কুল থেকে ফিরে দেখে বাড়িতে তার বাবা মা নেই, আছে শুধু ঠাম্মা। তার বাবা আজ অফিসে কেন ছুটি নিয়েছে সে জানে না। সে জানে না আজ কেন ওরা দুজনেই বাড়িতে নেই। অথচ রনিতাকে কোনো কথা তার বাবা মা কখনো গোপন করে না। স্কুলের ব্যাগটা রেখে রনিতা তার ঠাম্মাকে বলল, বাবা মা কোথায় গেছে? ঠাম্মা বলল, সে কি দিদি ভাই, তোকে বলেনি? ওরা আজ বিচার চাই বলে কোনো এক মিছিলে গেছে। রনিতার মুখ ভার। ঠাম্মা তাকে মুখ হাত ধুয়ে খেতে বলে। রনিতা ঠাম্মার কথা শোনে না। ঠাম্মার জোরাজুরিতে রনিতা বলে, আমিও বিচার চাই, কেন আমাকে এই মিছিলে নিয়ে যাওয়া হলো না? আমি অনশন শুরু করলাম। রনিতার পোষা ময়নাটা হঠাৎ চেঁচিয়ে উঠল, অনশন অনশন। নমস্কার। ধন্যবাদ প্রগতি মাইতি। আমাদের পরের গল্পকার শুভশ্রী সাহা। শুভশ্রী সাহাকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। শুভশ্রী সাহা। হ্যাঁ, শোনা যাচ্ছে তো দাদা? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সবাইকে, যারা গুরুজন আছেন, অগ্রজ যারা, আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। অনুজদের জন্য আমার ভালোবাসা এবং বন্ধুদের জন্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন আগামীতে। আমার গল্পের নাম সেটিং। অখিলেশ নিয়োগীর হাতের চটটা গালে পড়তেই রেব্যানের চশমাটা ছিটকে গিয়ে পড়ল সরল কুণ্ডুর। হারামজাদা মেয়ে ছেলে দেখেই গায়ে পড়লি? এটা তোর হাবড়ার বাগান বাড়ি না ইলেকশন মিটিং? সরল চুপ করে রইল। চরের জ্বলুনি আর অপমান সেও হজম করে উঠতে পারেনি। সে পয়সাওয়ালা লোক, টাকা ঢালে, তাই এবারে লেজিসলেটিভ ক্যান্ডিডেট। এই বুড়োটা ভাবে কি পার্টি ওর বাপ চালায়? মাত্র একটা মেয়ে ছেলে, তার জন্যে ওরা মেয়ে ছেলে সে ইচ্ছা করলে আগু পিছু সখানেক দাঁড়াতে পারে। আমি কি করে জানবো ঠিক ওই সময় টিকটিকিটা ছবি তুলে কাগজে সাঁটবে? সামান্য কথা বলতে গেছি। বেজন্মা, জানিস তোর রেপুটেশন হাইকমান্ডের কাছে কত খারাপ। আমি বলি তোর টিকিটটা বার করতে পেরেছি। এই খবর সিএম এর কানে চলে গেলে তোর সাথে সাথে আমার পলিটিক্স করা ভোগে। এই জেলায় কত ভোটার সংখ্যা বলতো দেখি? কুত্তা, সেটাও তো তোর জানা নেই। সেটা কি আমি জানি না? তোকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভদ্র থাকবি ভোট পর্যন্ত। তোর লুচ্চমি বন্ধ করবি, নয়তো নমিনেশন কেড়ে নেব। নিয়োগী দাঁতে দাঁত পিষল। সরলকুণ্ড ঘর থেকে বেরিয়ে যেতেই কানুকে ইশারা করলো অখিলেশ নিয়োগী, পার্টির জেলা সম্পাদক। এই বুথটা সেন্সিটিভ বলে রটিয়ে একটা ভুয়ো চিঠি মার দিকি ইলেকশন কমিশনকে। সে কি? তাহলে তো বহুত র্যাফ সিআরপি নামবে দাদা, আমরা কিচ্ছু করতে পারবো না। দিন দিন কি বলে ধরছিস? কিচ্ছু করার দরকার নেই তো। 250টা আসন সিকিউর করতে গিয়ে একটা দুটো খেদাতে হয়, কিন্তু মালটা টাকা ঢালে তো ফান্ডে, তাই অন্যভাবে করতে হবে, নইলে তুই আমি ডুবে যাব, বুঝলি বেটা? খৈনি ডোলে পিছিক করে থুতু ফেললো রাজনীতিতে পোড় খাওয়া লোক অখিলেশ নিয়োগী।
কানু নিচে নামতেই অখিলেশের ছেলে যুব সম্পাদক নিখিলেশ ইশারা করে ডাকলো ঘরে। ঘরে ঢুকতেই চমকালো কানু। সরল কুণ্ডু বসে আছে। চিঠিটা ছিঁড়ে দাও কানুদা, সব জানি। ইলেকশন কেটে গেলেই বুড়োটাকে সরল গ্যারেজ করে দেবে। একবার জিততে দাও না ওকে, দেখবে টাকা উঠছে, শুধু উঠছে। আর পার্টির জেলা সম্পাদক কে হবে? গেস করো, গেস করো, গেস করো। শ্রী কানুপ্রিয় পোরেল। আবার কি? কানুপ্রিয় পোরেল পুরো মাইরি বমকে গেল। আরে ভাবছো কি আবার? সরলের তেলে বিশাল বপু নাচছে। আরে নিখিলের সাথে আমার 5-5টা প্রজেক্ট চলছে, আরো আসছে বাজারে। নিখিলেশে মাইরি ফেসে আছে ওর ওই ঢ্যামনা বাপটার জন্য। সরল তার চকচকে দাঁতগুলো বের করে বক্র হাসি হাসলো। ধন্যবাদ। ধন্যবাদ শুভশ্রী সাহা। আমাদের পরের গল্পকার অরিন্দম গোস্বামী। আমি অরিন্দম গোস্বামীকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমার গল্পের নাম ঢিল। প্রথম যখন মালতী এই কুমিরমারির বেলগাছের তলায় এসেছিল, তখন ফেরিঘাট থেকে এই 1.5 কিলোমিটার রাস্তা হেঁটেই আসতে হতো। বিজুর মা তাকে এখানকার খোঁজ দিয়ে বলেছিল, 4 বছরের বের পরেও যখন হচ্ছে না, তখন বেলগাছটায় একটা ঢিল বেঁধে আয়গা। সেবারও একাই এসেছিল মালতী। দিদিমণির বাড়িতে যে ওকে একদিনের ছুটি দিয়েছে, বাড়িতে সে কথা সে বলেনি। শুধু গোচারণ থেকে বালিগঞ্জের ট্রেন না ধরে চেপে বসেছিল ঠিক উল্টো দিকে। সরু সুতোয় ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিলকে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল একটা টুলে দাঁড়িয়ে উঁচু একটা ডালে। টুল থেকে নামতেই সেটার দখল নিয়েছিল লাল শাড়ি পরা নাম না জানা আর একটা বউ। বিজুর মা বলেছিল, শুধু ঢিল বাঁধলেই হবে না, নিজেদের চেষ্টাও করতে হবে। তখনও এই দিদিমণির বাড়িতে লাগেনি সে। এখানেও তো হয়ে গেল বছর 2 দিদিমণি ওর থেকে খানিকটা বড়ই হবে। সেজে গুজে থাকে বলে বোঝা যায় না। দিদিমণি আর দাদাবাবু কেউই ওর সঙ্গে বেশি কথা বলে না। মালতীর বর সাধন কাঠের কাজ করে, নেশা ভাঙ নেই, শুধু সময় পেলে খানিক মাছ ধরার বাই আছে। কয়েকটা দিন আগেই ও বলেছে একবার বারদরিয়া যাবে বন্ধুদের সঙ্গে ট্রলারে চেপে। ভাবতেই ভয় লাগে মালতীর। বাজিতপুরের ফকির তাবিজ হাতে নিয়ে বলেছিল, খোয়াব দেখো নাকি বিবি রাত বিরিতে, কোনো জন্তুর খোয়াব? অনেক ভেবে মালতী বলেছিল, শীত হপ্তা 2 আগে। বটে বটে, তা কোন জন্তু? ছাগল। ফুহ, মিয়ে পড়ে ফকির বলেছিল, 4 পেয়ে। কিসের স্বপ্ন দেখলে যে সাপের 5 পা দেখতো, সেটা আর ওর জানা হয়নি। বৈশাখ মাসের মাঝামাঝি এই সময় দিদিমণিরা কোথায় যেন একটা যায়। সাধন একবার তাকে জানতে চেয়েছিল কতদিন আগে হয়েছে ওদের বিয়ে। বলতে পারেনি মালতী। আর একটা কথাও মুখের কাছেই এসে গেছিল ওর, বলতে পারেনি সেটাও। আজকাল খুব ক্লান্ত লাগে মালতীর। শুধু মাঝে মাঝে ওই বেলগাছটার কথা মনে পড়ে। খালি মনে হয় ওর বাঁধা সেই ঢিলটা আছে তো, নাকি বাঁধনের ফাঁস খুলে পড়ে গেছে অনেক আগেই। সেটা নিজের চোখে দেখতেই ওর এবার এই একা একা আসা। এবার ফেরিঘাটে নেমে বেশ কয়েকটা টোটো দাঁড়িয়ে আছে দেখতে পেল। জায়গাটার নাম বলতেই টোটোওয়ালা বলল উঠে বসতে। আর 3 জন সওয়ারি পেতেই ছেড়েও দিল সেটা। রাস্তাঘাটের অবস্থা খুব একটা বদলায়নি। লাফাতে লাফাতে চলল ওরা। বেলগাছের তলায় ভিড় বেড়েছে আরো খানিকটা। 2টো চায়ের দোকান বসেছে। টুল এগিয়ে দেওয়া সেই ছেলেটাকে আর দেখতেই পেল না। গাছটা যেন বেঁটে হয়ে গেছে আরো খানিকটা।
আরো অনেক অনেক প্রত্যাশার ঢিল গায়ে বেঁধে যেন নুয়ে পড়েছে, আরো যেন হুমড়ি খেয়ে পড়বে এবার। গাছটার দিকে তাকিয়ে ভারী মায়া হলো মালতীর। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম গোস্বামী। আমাদের শেষ গল্পকার গৌর বৈরাগী, গৌরদাকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। হ্যাঁ, আমার গল্পের নাম চার পেয়ে আর দু পেয়ের গল্প। আর একবার বলছি, চার পেয়ে আর দু পেয়ের গল্প। অ্যাঞ্জেলিকার এদিকে খড় নজর। মলে ঢুকেই সে লক্ষ্য করে বাই ওয়ান গেট ওয়ান স্টিকার কোথায় লটকানো আছে। প্রথম সে হামলে পড়তো কেনার জন্য। সে এই স্কিমে কত জিনিস যে কিনেছে, জামা, জুতো, কাপ, প্লেট, চিরুনি, মোজা, চা ছাঁকনি, রান্নাঘরের হাত মোছার তোয়ালে। সেদিন মলে গিয়ে 3 জোড়া চটি নিয়ে এলো। এটা আবার বাই ওয়ান গেট টু স্কিম, মানে একটা কিনলে দুটো ফ্রি। বাড়িতে জুতোর অভাব নেই, জুতোর স্ট্যান্ড ভর্তি, তবুও তো এইসব জিনিস কিনতে কিনতে খানিক একঘেয়েমি এসে গেল তার। তখন অন্যদিকে নজর পড়ল, বাই টু গেট 40% অফ। তার মানে 20,000 টাকার ফ্রিজ মাত্র 12,000 টাকায় পাওয়া যাচ্ছে, মানে 24,000-এ দুটো ফ্রিজ। ভাবা যায়। আবার প্রোডাক্টের গায়ে লেখা আছে লিমিটেড স্টক। এতে অ্যাঞ্জেলিকার মতো সরল আর ঘরেলু যারা, তারা উত্তেজিত হয়ে পড়বে, এটা জানা কথা। সে বলল, রজত কুইক, তোমার কার্ড বার করো। ক্রেডিট কার্ড সবসময় রজতের সঙ্গেই থাকে, আর এ ব্যাপারে সে খুব উদার। সে স্ত্রীকে খুশি করার জন্য এক পায়ে খাড়া। মাস দিনেক বাদে দুটো ঝাঁ চকচকে ওয়ার্ডরোব পাওয়া গেল, সেই 40% অফে। দুটো ওয়ার্ডরোব 18,000 টাকা। গার্মেন্টস আর শাড়িতে আলমারি ভর্তি। কিছু গার্মেন্টস ওয়ার্ডরোবে চালান করে দেব, তাই ওয়ার্ডরোব দুটোর একটা ড্রয়িং রুমে আর একটা শোবার ঘরে জায়গা হয়ে গেল। 6 মাস বাদে আবার একটা জিনিসে চোখ আটকে গেল অ্যাঞ্জেলিকার। জিনিসটা রট আয়রনের একটা ঝকঝকে খাট। একবার দেখলে চোখ ফেরানো যায় না। তার উপর স্টিকার লাগানো আছে, বাই টু অ্যান্ড গেট 60% অফ। তার মানে 60,000 টাকা দামের দুটো খাট মাত্র 24,000 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা খাট প্রায় ফ্রিতে। আদুরে গলায় অ্যাঞ্জেলিকা বলল, প্লিজ রজত, আপাতত প্যাকিং না খুলে একটা খাট রাখা হলো ড্রয়িং রুমে, অন্যটা শোবার ঘরের খাটের উপর। রাতে মিতুলকে এই খবরটা না দিয়ে থাকতে পারলো না অ্যাঞ্জেলিকা। ইস, তুই ভাবতে পারবি না মিতুল, কি জেল্লা, কি ফিনিশিং। দুটো খাট রাখলি কোথায়? আপাতত প্যাকিং সমেত একটা রাখা হয়েছে ড্রয়িং রুমে, অন্যটা শোবার ঘরের খাটের উপর। খিলখিল করে হাসলো মিতুল। তাহলে তোদের জায়গা হলো কোথায়? কেন লবিতে? চাদর পেতে দুজনেই শুয়ে পড়লুম। মিতুল বলল, চার পেয়েরা ঘরে ঢুকে দু পেয়েদের ঘর ছাড়া করছে। তাহলে শেষ হলো। ধন্যবাদ গৌরদা। জয়তী রায় হাত তুলেছিলেন, কিছু বলবেন কি? জয়তী রায় আছেন? বোধহয় নেই। আচ্ছা, তাহলে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে পারি। আমাদের আনুষ্ঠানিক, হ্যাঁ না, আমি ছিলাম, আমি হাত তুলিনি, ওটা একটা প্রেস হয়ে গিয়েছিল, হাতটা ওরকমভাবে উঠে গেছিল। হ্যাঁ, আমি ছিলাম, আমি পুরোটাই ছিলাম। আপনি বলছেন, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কারণে ওটা উত্তর দিতে পারছি না, টেকনিক্যাল কোনো ফল্ট হয়েছিল। তো ওই হাতটা কিভাবে এসে গেছিল আমি জানি না, কিন্তু আমার একটাই যখন সুযোগ পেয়ে গেলাম বলেই দিই, অতি উন্নত মানের অনুষ্ঠান।
পরের বার আমি একটু অমিতাভটাও শুনবো, কারণ আমার খুব ভালো লাগে ওর গল্প। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আমাদের পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হলো এবং সেই সঙ্গে কিছু গল্প শোনা হলো। তো আজকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি। আমাদের মোটামুটি টার্গেট ছিল 50 মিনিট থেকে 55 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা। তো যাই হোক, তার মধ্যেই আমরা শেষ করতে পেরেছি। হ্যাঁ, আমি হাত তুলেছিলাম, সেটা হলো অরিন্দম গোস্বামী সম্পর্কে 2-1 কথা বলার জন্য। এটা হলো পরবর্তীকালে তপনদা তো সবসময় একটা কিছু মানে বৈচিত্র্য নিয়ে থাকেন। তো পরবর্তী ফোন গল্পের আসরের অনুষ্ঠান হলে আমার অনুরোধ রইল এই অরিন্দম গোস্বামীকে দিয়ে একটা উদ্বোধনী সঙ্গীত খালি গলায় করানো। উনি যে এত সুন্দর গান করেন এটা আমার জানা ছিল না আর কি। আমি এই প্রস্তাবটা তপনদাকে দিয়ে রাখলাম। আচ্ছা, সেটার বিষয়ে আমি বলি। এটা বোধহয় আপনি জানেন এবং আমিও জেনেছি, সুতরাং এটা নিশ্চয়ই সেই ব্যাপারটা রাখা হবে। তাহলে শুধু আমরাই বঞ্চিত, আমাদেরও রাখতে হবে, আমাদেরও রাখতে হবে। এরকম গুপ্ত কোনো হবে না, আমাদের নিতে হবে। এত বলার মতো কিছু না, আমি খুব লজ্জা পাচ্ছি। আমি ভাবছি আর কি কি গুণ আছে। পরের অনুষ্ঠানে আমরা অরিন্দম গোস্বামীর গান দিয়ে অনুষ্ঠান শুরু করবো। আচ্ছা, এবার শারদীয়াতে হবে না গান? আজকে গান দিয়েই শেষ হোক না? আচ্ছা, হবে কি একটা শোনাবে? হোক একটা হোক, একটু খালি গলায় হোক। হ্যাঁ, আজকে একটু গান হোক। আজকে তো যে শারদীয়ার আগের শেষ আসর, ফোন গল্পের আসর, একটা গান দিয়ে শেষ হলে ভালো লাগবে। খুব শিগগিরই আরেকটি আসরের প্রতীক্ষায় রইলাম। খুব শিগগিরই আরেকটি আসরের প্রতীক্ষায় রইলাম। হ্যাঁ, বিজয় হবে তো। হ্যাঁ, শুনি, গান শুনি। আচ্ছা আচ্ছা। ঘররি পথে পথে ধুলি হয়ে মিশে রব, এই কামনা আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। কত গান, কত আশা, কত ছিল ভালোবাসা, মগন স্বপন। এ পথেরই দুই ধারে বীজেরই মতন তারে করেছি বপন। পথিক যখন যাবে তরু শাখা পল্লবে, একটু মাখিয়ে নেবে মোর কামনা। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। জনম জনম ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস, যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছি থেমে, থেমে গেছে শ্বাস। তুমি যদি কাল আসো বকুলের ভালোবাসো, একটু মাখিয়ে নিও মোর বেদনা। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা,
আর কিছু না, ধরণীর পথে পথে ধুলি হয়ে মিশে রব এই কামনা, আর কিছু না। দারুণ দারুণ। অনেক ধন্যবাদ। দারুণ অরিন্দম দা, দারুণ দারুণ। আপনার এই গুণটা তো জানা ছিল না, এবার আপনাকে ধরবো। প্রগতি মাইতিকে অশেষ ধন্যবাদ আরে অমিতাভ দেওয়ার জন্য। আমি একটা কথা বলতে পারি? দীপায়ন বলছিলাম। হ্যাঁ অবশ্যই, বলো বলো। হ্যাঁ, ওই অরিন্দম গোস্বামী আজকে যা করলেন, তাতে করে এরপরে আর কোনো প্রকাশক অরিন্দম গোস্বামীর থেকে গল্প চাইবে না, সবাই গান চাইবে। এটা ভালো বলেছে দীপায়ন। দারুণ। তো আমরা তো আইরিন কিছু বলবেন? আমি সবাইকে আবারও শুভ সন্ধ্যা শেষ পর্যায়ে শুভরাত্রি জানানোর আগে তপনদা শুরুতে একটা কথা বলেছিলেন যে আমাদের এখানে আসলে অনলাইনেই করতে হয়, অফলাইন করাটা অসম্ভব হয়ে ওঠে। তা আমি বলবো যে এটা আসলে মনদের উপরে অনেক অনেক ভালো একটা ব্যাপার একদিক থেকে। কারণ হচ্ছে যে যদি আপনারা কয়েকজন মিলে অফলাইনেই বসতেন তাহলে আজকের আয়োজনের এই যে অন্যরকম একটা মানে শেষ হলো, এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে একদমই মিস করতাম। তো খুব হ্যাঁ, তো সবকিছু মধ্যেও একটা মানে অন্যরকম একটা আসলে ভালো দিক রয়েছে যেটাকে বলে মনদের ভালো। তো সেটা আজকে খুব মানে বেশ উপলব্ধি করলাম। তো সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আর হ্যাঁ, এই শুভেচ্ছা সবসময় থাকবে। ভালো থাকুন সবাই। প্রসঙ্গত একটু বলি শেষ করার আগে, সেটা হচ্ছে যে আইরিন অত্যন্ত ভালো গান গায় এবং আইরিন কবিতা আবৃত্তি খুব সুন্দর করে। এই দুটো জিনিস তো সেটা পরে আমরা শুনে নেব অবশ্যই। তো সেটা একটা অনুষ্ঠানে শোনা যাবে। তো যাই হোক, আজকে আমরা এখানেই তাহলে অনুষ্ঠান শেষ করতে পারি। যে সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ভালো থাকুন সবাই। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।